বাংলাপুরে ছাড়খার, ইউনুস্তি গদি ছাড়, এ ধরনের স্লোগান খুব শীঘ্রই আপনারা বাংলাদেশের মাটিতে দেখতে পারবেন। বাংলাদেশ একসময় দক্ষ কূটনৈতিক ভারসাম্যের একটা প্রতীক ছিল দক্ষিণ এশিয়াতে। পুরো বিশ্ব বাংলাদেশকে দেখে হাততালি দিত আর বলতো যে একটা দেশ কিভাবে কূটনৈতিকভাবে এতটা সফল, তারা কিভাবে তিনটা পরাশক্তির সাথে ক্ষমতার ভারসাম্য মেনটেন করে তারা দেশ পরিচালনা করছে। এই ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা বিশ্বব্যাপী জনপ্রিয়তা ছিল যে তিনি এককভাবে একসাথে চীন, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মতো পরাশক্তিদেরকে ব্যালেন্স করে তিনি রাষ্ট্র পরিচালনা করছেন। একটা আলোচনা কিন্তু সবার মধ্যেই যে আমরা যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাল্টা শুল্ক সুবিধা পাইলাম, কিন্তু তার বিনিময়ে কি দিলাম? এখানে চুক্তিতে আছে যে পুরো এই যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তি হয়েছে পাল্টা শুল্ক চুক্তি, সেই চুক্তি হচ্ছে ডিসক্লোজ করা যাবে না। মাঝখানে আরেকটা কথা বলে রাখা ভালো যে ছাত্ররা পথ দেখাবে, মানে এই নয় যে ছাত্ররা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে নেবে। কারণ ছাত্রদের তৈরি হতে হবে, লেখাপড়া করতে হবে, জ্ঞান বিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত হতে হবে, গোটা পৃথিবীটাকে জানতে হবে এবং পৃথিবীর সঙ্গে সংযোগ বাড়াতে হবে। সেই কাজ না করেই হঠাৎ আন্দোলন থেকে সরকারে গিয়ে বসা এবং সেখানে আমাদের কিছু বয়োবৃদ্ধ মানুষদের আশ্রয় প্রশ্রয় তাদেরকে যেভাবে দিয়েছে, সেই দায়টাও কিন্তু আমাদের বয়োবৃদ্ধদেরও নিতে হবে। এমনকি সরকার প্রধানকে নিতে হবে। তারা কোনোদিনই ছাত্রদের ক্লাসে যাওয়ার কথা বলে, লেখাপড়া করবার কথা। তারসিরা এই মুহূর্তে ক্ষমতায় আছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সম্ভবত আমেরিকাকে একটা সুপার পাওয়ার হিসাবে আইডেন্টিফাই করার জন্য এই অ্যাক্টিভিটিসটা করছে। রাশিয়ার বিরুদ্ধে যে ভূমিকাটা এই মুহূর্তে ট্রাম্প নিচ্ছে, রাশিয়া সরাসরি বলে দিয়েছে যে পরমাণুর বিপরীতে রাশিয়া পরমাণু দিয়ে খেলবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটা নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের কাছে রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। দেশে যে বর্তমানে রাজনৈতিক চলমান অস্থিরতা চলতেছে, আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা অস্থিরতা চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে, এবং আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা যেন লেগে থাকে। কিছু ঘটলে আওয়ামী লীগের নাম দিয়ে দেওয়া হচ্ছে, সেটা আওয়ামী লীগের দূষর। বিভিন্নভাবে যখন রাজনৈতিক অস্থিরতা চলতেছে, তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দেশে যে বর্তমান চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায়। আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই সবাইকে আমি অনুরোধ করবো এক মুহূর্তে না টেনে সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, আর বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু দেখে আসবো। তার আগে আমি ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা তেমন সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আর বেশি কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু দেখে আসবো। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে সর্বশেষ যে দুইজন প্রেসিডেন্ট বসেছেন, প্রত্যেকেই সেই লেভেলের যুদ্ধবাজ। আপনি যদি জো বাইডেনের ইতিহাস দেখেন, সেই ইরাক আফগানিস্তান যুদ্ধ থেকে প্রত্যেকটা যুদ্ধে তার অবদান ছিল অনস্বীকার্য। আর রাইট নাও যেই তারসিরা এই মুহূর্তে ক্ষমতায় আছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি সম্ভবত আমেরিকাকে একটা সুপার পাওয়ার হিসাবে আইডেন্টিফাই করার জন্য এই অ্যাক্টিভিটিসটা করছে। রাশিয়ার বিরুদ্ধে যে ভূমিকাটা এই মুহূর্তে ট্রাম্প নিচ্ছে, রাশিয়া সরাসরি বলে দিয়েছে যে পরমাণুর বিপরীতে রাশিয়া পরমাণু দিয়ে খেলবে, আর এই যুদ্ধের দায়ভার মার্কিনীদেরকেই নিতে হবে। হঠাৎ করেই আপনার রাশিয়া এবং আমেরিকার সম্পর্কে বড় ধরনের পতন, পাল্টাপাল্টি হুমকি ধামকির পাশাপাশি পরমাণু অস্ত্রবিহীন সাবমেরিন মোতায়েন করেছে ট্রাম্প, আর এর জবাবেই রাশিয়া যথেষ্ট ক্ষুব্ধ ভূমিকায় যাচ্ছে। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ সাম্প্রতিক সময়ে উচ্চমাত্রার উস্কানিমূলক মন্তব্যের জবাব দিতে, মানে যিনি রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন, সাবেক প্রেসিডেন্ট পুতিনের এই মুহূর্তে ডান হাত, তিনি একটা বক্তব্য রেখেছিলেন যে যদি আমেরিকাও রাশিয়ার বিরুদ্ধে কখনো কোনো ভূমিকা যেতে চায়, মুহূর্তের মধ্যেই আমেরিকাকে মানচিত্র থেকে গায়েব করার মতন পরমাণু ক্ষমতা রাশিয়ার আছে। এটা বলারও যথেষ্ট কারণ আছে, কারণ রাশিয়ার বিরুদ্ধে পুরো পশ্চিমারা মিলে প্রকাশ্যে গোপনে যে অ্যাক্টিভিটিসগুলো চালাচ্ছে, সেখান থেকে ধৈর্যহারা হয়ে রাশিয়া হয়তোবা এমন বক্তব্য দিয়েছে। তবে ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেও কম চায় না। রাশিয়ার সাবেক প্রেসিডেন্টের মন্তব্যের জবাবে সরাসরি রাশিয়ার কাছাকাছি পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মন্তব্য করার ক্ষেত্রে শব্দ বাছাই যেন
সতর্কমূলক হয় এই বক্তব্য দিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্টকে। দর্শক, ট্রাম্প বলছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমানে রাশিয়ার ফেডারেশনের নিরাপত্তা কাউন্সিলের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ সাম্প্রতিক উচ্চমাত্রার উস্কানিমূলক বিবৃতি দিয়েছে, আর তার প্রতিক্রিয়া হিসাবে উপযুক্ত জায়গায় রাশিয়ার খুব কাছাকাছি 2টি পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছে। এখন আমেরিকার বিপরীতে কেউ কোনো কথা বললেই সেটা উচ্চমাত্রার উস্কানিমূলক হয়ে যায়, কিন্তু আমেরিকা যখন সারা পৃথিবীতে জোর করে বিভিন্ন দেশের যুদ্ধের মধ্যে নাক গলানো, দুই দেশের মধ্যে ঘটনার মধ্যে নিজেদের এন্ট্রি নেওয়া, মন মতো যা খুশি তাই করা, যুদ্ধ চলে ইয়েমেন আর ইসরায়েলের মধ্যে, সেখানে নিজেরা গিয়া হস্তক্ষেপ করা, যুদ্ধ চলে ইরান ইসরায়েলের মধ্যে, সেখানে নিজেরা গিয়া ভূমিকা রাখা, মানে এগুলো আসলে কোনো উস্কানিমূলক না। তো রাশিয়ার বিরুদ্ধে ট্রাম্প আপনার 10 থেকে 12 দিনের একটা আলটিমেটাম দিছিল, আপনাদের খেয়াল আছে নিশ্চয়ই, যে 10 থেকে 12 দিনের মধ্যে রাশিয়া যেন এই যুদ্ধ বন্ধ করে আলটিমেটাম দিচ্ছি। স্বাভাবিকভাবে ট্রাম্পের এমন বক্তব্যকে পাত্তাই দেয়নি রাশিয়া। পুতিন সরাসরি কিছু না বললেও পুতিনের রাইট হ্যান্ড বা রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের যিনি সবচেয়ে প্রধান ক্যারেক্টার, এই দিমিত্রি মেদভেদেভ, তিনি কিন্তু পাল্টা জবাব দিয়েছেন, আর তারই জবাবের পরে পুতিনের পক্ষ থেকে অন্য কোনো কাউন্টার বক্তব্য আসে নাই। তবে এখন ট্রাম্পের এই সিদ্ধান্তের পর রাশিয়া বলছে আগুন নিয়ে খেললে এর পরিণতি খারাপই হবে মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির। রাশিয়া নিজ থেকে কখনো যুদ্ধে জড়াবে না, তবে এমন উস্কানিমূলক কর্মকাণ্ড করলে রাশিয়াও তাদের পরমাণু মানে অস্ত্রবাহী যে সাবমেরিন সেইটা মোতায়েন করবে এবং পরমাণুর জবাব পরমাণুতেই দেবে। খেলা জমছে, ভবিষ্যৎবাণী ঠিকঠাক থাকলে 2025-এর শেষের দিকে রাশিয়া আমেরিকা পরোক্ষ যুদ্ধে লিপ্ত হয়ে যাবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগত জানাই আমি আমার রাজনৈতিক আলোচনা শুনবার জন্য। সেদিন রাতে হঠাৎ খবর এলো গুলশানের অভিজাত বাসা থেকে চাঁদাবাজির অভিযোগে আটক 5 তরুণ। প্রথমে ভেবেছিলাম আবার কোনো পুরনো দলের ছাত্র সংগঠনের চিহ্নহীন ক্যাডাররা হবে, কিন্তু না, নাম দেখে চোখ কপালে ওঠে। আব্দুর রাজ্জাক রিয়াদ, যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছিলেন, তিনি সেই তরুণদের একজন, যাদের আমরা মনে করেছিলাম নতুন বাংলাদেশের ধারক ও বাহক। অথচ তার বাসা থেকে উদ্ধার হয়েছে প্রায় 2,25 লাখ টাকার চেক। আর এই রিয়াদকে যখন আদালতে নেওয়া হয় তখন খবর আসে যে তিনি গুলশানে সাবেক এক এমপির বাসায় গিয়ে 50 লাখ টাকা চাঁদা চেয়েছিলেন, না দিলে তাকে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। কোথায় গেল সেই নতুন রাজনৈতিক সংস্কৃতির কথা, সেই আদর্শ যার জন্য ছাত্ররা রাজপথে গড়াগড়ি খেয়েছিল? এই প্রশ্নগুলো আজ বাংলাদেশের প্রতিটি বিবেকবান নাগরিকের মনে দানা বাঁধছে। কারণ ঘটনাটি একক কোনো ব্যক্তির বিচ্যুত নয়, বরং একটি ধারাবাহিক পচনের বহিঃপ্রকাশ, যেখানে নতুন বন্দোবস্ত নামের বেলুনটি দিনের আলোতেই চুপসে পড়ছে। আমরা যারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, নতুন বাংলাদেশ বলতে অন্যরা যেরকম বলছে আমি তেমনটা বলছি না, পরিবর্তিত আরো আধুনিক উদার বাংলাদেশের, গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, তারা জানতাম একদিন না একদিন শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে একটা গণ অভ্যুত্থান হবে। সেই দিনটি এলো 2024 সালের জুলাই মাসে। রাজপথে লাখো মানুষ, ছাত্র জনতার ঢল, গণসংযোগ, ব্যানার, পোস্টার, গ্রাফিতি সবকিছু মিলিয়ে মনে হয়েছিল বাঙালির রাজনৈতিক মুক্তির একটা নতুন সূর্য উঠেছে। সেই অভ্যুত্থানের পর যাদের হাতে আমরা নেতৃত্ব দিয়েছিলাম বা যারা নিজেরাই নিয়েছিলেন, আসলে তাদের অনেকেই আজ চাঁদাবাজি, ঘুষ, কমিশন, টেন্ডার বাণিজ্য, প্রভাব বিস্তার আর দখল পাচালির জালে জড়িয়ে পড়েছে। এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মাহির বিরুদ্ধে 6.5 কোটি টাকার লেনদেনের অভিযোগ এসেছে অস্ট্রেলিয়া থেকে। আবার সেই একই অভিযোগে তার ভাই মাহফুজ আলম, যিনি সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা, তাকেও অভিযুক্ত করা হচ্ছে। যদিও তিনি পাল্টা পোস্টে এসব অভিযোগকে বড় ষড়যন্ত্র বলছেন, তবুও যে প্রশ্নগুলো উঠছে তা কিভাবে চাপা দেব? এনসিপি অন্যান্য নেতা বা যারা সরকারি ছিলেন উপদেষ্টা, তাদের বিরুদ্ধে নানা রকমের অভিযোগ আছে, এবং অভিযোগ শুধু তাদের বিরুদ্ধে নেই, তাদের বাবা, আত্মীয় স্বজনদের বিরুদ্ধে নানা অভিযোগ। অভ্যুত্থানের কিছুদিন পরে চট্টগ্রামের ছাত্রনেতা হাসনাত আব্দুল্লাহ বলেছিলেন, ঘুষ চাইলে খুশি মারুন। আর সেই ছাত্র আন্দোলনের বহু নেতার বিরুদ্ধেই ঘুষ খাওয়ার অভিযোগ। এবং এই অভিযোগগুলো নতুন নয়, অনেক পুরনো। এবং আমি কিন্তু অনেকবার বলেছি যে কোনো কিছুই লুকোনো না, সব রেকর্ড হচ্ছে নানা জায়গায়, নানাভাবে, সময় মতো সব বেরিয়ে আসবে। হচ্ছেও কিন্তু তাই। সামাজিক মাধ্যমে উমামা ফাতেমা নামের এক সাবেক মুখপাত্র, অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলনের মুখপাত্রের ফেসবুক লাইভ তো অনেকের ঘুম হারাম করে দিয়েছে। তিনি বলেছেন, জুলাই অভ্যুত্থান অনেকের কাছে মানি মেকিং মেশিনে পরিণত হয়েছে।
এই কি ছিল সেই নতুন পথ? জুলাই অভ্যুত্থানকে শুধু একটি সরকারের পতন নয়, একটি স্বপ্নের জন্ম ছিল, একটি শুদ্ধ আগুনের জাগরণ ছিল। আমরা ভেবেছিলাম ছাত্ররা আদর্শ নিয়ে পথ দেখাবে, নতুনদের হাতে রাজনৈতিক কর্তৃত্ব যাবে, রাজনীতি হবে জনমুখী এবং দায়বদ্ধ। মাঝখানে আরেকটা কথা বলে রাখা ভালো, যে ছাত্ররা পথ দেখাবে মানে এই নয় যে ছাত্ররা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে নেবে। কারণ ছাত্রদের তৈরি হতে হবে, লেখাপড়া করতে হবে, জ্ঞান বিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত হতে হবে, গোটা পৃথিবীটাকে জানতে হবে এবং পৃথিবীর সঙ্গে সংযোগ বাড়াতে হবে। সেই কাজ না করেই হঠাৎ আন্দোলন থেকে সরকারে গিয়ে বসা এবং সেখানে আমাদের কিছু বয়োবৃদ্ধ মানুষদের আশ্রয় প্রশ্রয় তাদেরকে যেভাবে দিয়েছে, সেই দায়টাও কিন্তু আমাদের বয়োবৃদ্ধদেরও নিতে হবে। এমনকি সরকার প্রধানকে নিতে হবে। তারা কোনোদিনই ছাত্রদের ক্লাসে যাওয়ার কথা বলেননি, লেখাপড়া করবার কথা বলেননি, বরং সরকারে নিয়ে ক্ষমতার লোভ দেখিয়ে তাদের দিয়ে নানা অপকর্ম করিয়ে এবং তারা সেই অপকর্মদের মধ্যে ঢুকে পড়েছে। এখন দেখা যাচ্ছে কেবল পুরনো সিন্ডিকেটের জায়গায় নতুন মুখ পড়ছে। ঘুষের পরিমাণ কমার কথা ছিল, তা বেড়েছে 5 গুণ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, আগে 1 লাখ ঘুষ দিতে হতো, এখন লাগে 5 লাখ। কেউ কেউ ভাবতে পারেন তিনি রাজনৈতিক উদ্দেশ্যে এমন বলেছেন, কিন্তু বাস্তবতা বলছে ভূমি অফিস, পাসপোর্ট দপ্তর, বিআরটিএ, এমনকি থানার ওসির কাছে যাওয়া সবখানি মানুষ আগের চেয়ে বেশি হয়রানির শিকার হচ্ছে। বাংলাপুরে ছাড়খার, ইউনুসতি গদি ছাড়, এ ধরনের স্লোগান খুব শীঘ্রই আপনারা বাংলাদেশের মাটিতে দেখতে পারবেন। বাংলাদেশ এক সময় দক্ষ কূটনৈতিক ভারসাম্যের একটা প্রতীক ছিল দক্ষিণ এশিয়াতে। পুরো বিশ্ব বাংলাদেশকে দেখে হাততালি দিত আর বলতো যে একটা দেশ কিভাবে কূটনৈতিকভাবে এতটা সফল, তারা কিভাবে 3টা পরাশক্তির সাথে ক্ষমতার ভারসাম্য মেইনটেইন করে তারা দেশ পরিচালনা করছে। এই ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা বিশ্বব্যাপী জনপ্রিয়তা ছিল যে তিনি এককভাবে একসাথে চীন, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মতো পরাশক্তিদেরকে ব্যালেন্স করে তিনি রাষ্ট্র পরিচালনা করছেন। কিন্তু আমাদের শান্তির মহাজন, শান্তির পায়রা বাংলাদেশে এসে বাংলাদেশে মেরে দিয়েছে। তবে যেটা বলছিলাম, ভারতের সাথে সাংস্কৃতিক এবং সীমান্ত জটিলতা থাকার পরেও অসংখ্য কুটচাল, পাশাপাশি চীনের সাথে $1 বিলিয়ন অবকাঠামো এবং প্রযুক্তি নির্ভর বাণিজ্যিক সম্পর্ক ছিল, রাশিয়ার সাথে পরমাণু বিদ্যুৎ প্রকল্প, সামরিক প্রশিক্ষণ এবং যুক্তরাষ্ট্রের সাথে উন্নয়ন ভিত্তিক অংশীদারিত্ব সবই একটি সুসংহত অবস্থানে ছিল। কিন্তু সূক্ষ্ম ক্ষমতায় এসেই সেই ভারসাম্যকে নস্যাৎ করে ফেলেছে, একদম ধ্বংস করে ফেলেছে। একের পর এক আত্মঘাতী সিদ্ধান্ত। ভারতের 7 সিস্টার্স খেয়ে দেব, 7 সিস্টার্স উত্তপ্ত হবে, 7 সিস্টার্স এটা করব সেটা করব, অনেক কথা বলেছে। এই অঞ্চলে ইউনুসের বিতর্কিত মন্তব্য এবং সীমান্তে কথিত জাতিগত স্বাধীনতার পক্ষে অবস্থান নেওয়ার কারণে দিল্লি সরাসরি ডক্টর ইউনূসের সরকারকে তাদের শত্রু হিসেবে গণ্য করা শুরু করে, যেটা তাদের আভ্যন্তরীণ নিরাপত্তার বিরুদ্ধে একটা মন্তব্য বলে তারা বিবেচিত করেছিল। এরপর তারা কি করলো? যা হবার ছিল তাই হয়েছে। ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দিয়েছে, ভিসা বন্ধ করে দিয়েছে এবং সীমান্তে নজরদারি জোরদার করেছে। পাশাপাশি সীমান্তে যাতে করে কোনো প্রকার অঘটন না ঘটে সেই জায়গা থেকে তারা সীমান্তকে সেনা উপস্থিতি বাড়িয়ে দিয়েছে, যেটা অতীতে কখনো করা হয়নি। বিশেষ করে শিলিগুড়ি করিডোর, চিকেন নেক অঞ্চলে ভারত তাদের সেনাবাহিনী ডেপ্লয় করেছে, S-400 ডেপ্লয় করেছে, যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম, রাফায়েল রাখা হয়েছে সেখানে। এগুলো সবকিছু হয়েছে শান্তির দূত, শান্তির পায়রা ডক্টর ইউনূসের কর্মকাণ্ডের কারণে। এখানে সবার ইন্টেনশনটা সেম না। সবকিছু করার পর কৌশলগতভাবে ভারত বাংলাদেশকে একটা শত্রু তালিকায় ফেলে দেয়। এরপর ইউনূস কি করলো? আমাদের মহাজন যখন ভারতকে হারিয়ে ফেললো তখন অনেক চামচামি করেছে ভারতের সাথে সম্পর্ক ঠিক করার জন্য, ইলিশ পাঠিয়েছে, আম পাঠিয়েছে, অনেক কিছু। বাট ভারত কখনো আর সেটাকে বিশ্বাস করেনি, কারণ কুকুরের লেজ কখনো সোজা হয় না। তখন ডক্টর ইউনূস যখন বুঝা গেল যে ভারত তো আমাদেরকে ত্যায্য করেছে, এখন তো আমাদের নতুন বাপ লাগবে, সেই জায়গা থেকে নতুন বাপের সন্ধানে গেল চীনে 2025 সালের জানুয়ারি মাসে। এরপর ইউনূস চাচা কূটনৈতিক সহানুভূতির দৃষ্টিভঙ্গি রেখে আপনার বেজিং সফরে গেল, কিন্তু সেখানে গিয়ে সেই একই বিতর্কিত মন্তব্য, 7 সিস্টার্স প্রসঙ্গ তুলে দক্ষিণ পূর্ব এশিয়ার সবথেকে ক্ষমতাধর দেশ ভারত সেই ভারতের বিরুদ্ধে আবার মন্তব্য, এবং এই মন্তব্যের ফলে চীন বুঝে গেল যে এ আসলে কুকুরের লেজ কখনো সোজা হয় না। সেই জায়গা থেকে এর সাথে সুসম্পর্ক করা মানে নিজের পায়ে নিজে কুড়োল মারা। চীন কিন্তু অনেক কৌশলী একটা রাষ্ট্র, এরা কখনো ব্যবসার ঊর্ধ্বে কোনো কিছুকে চিন্তা করতে পারে না। অর্থাৎ চীন যাদের সাথে সম্পর্ক করবে কিংবা যাদের সাথে যাদের দেশে বিনিয়োগ করবে সেখান থেকে ডাবল বেনিফিট তোলার জন্য বিনিয়োগ করবে। ফ্রি চীন কাউকে কিছু 1 পয়সার সহায়তাও দেয় না। এরপর কি হলো? ডক্টর ইউনূস আন্তর্জাতিক মিডিয়া থেকে শুরু করে বাংলাদেশের মিডিয়া, পাশাপাশি ভারতের একাধিক আন্তর্জাতিক লেভেলের মিডিয়া খুবই মুখে পড়ে গেল। আপনারা জানেন চীন বাংলাদেশকে বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভের একাধিক প্রকল্প থেকে সরিয়ে ফেলেছে এই মন্তব্যের পর, চীন সফরের পর। ইউনূসের সড়ক, বন্দর, রেল প্রকল্পে অর্থায়ন করে দিয়েছে,
প্রধান থেকে শুরু এবং করে বিভিন্ন স্টেট মিডিয়া কাউন্সিল পর্যায়ে বাংলাদেশের উপর সন্দেহ প্রকাশ করে। বাংলাদেশে পাকিস্তানের যখন গোয়েন্দা সংস্থাগুলো কাজ তারা করছে, জানতে পারে বর্তমান ইউনূস সরকারের সরকার সাথে তাদের যুক্তরাষ্ট্রের সাথে পৃষ্ঠপোষকতা রয়েছে, একাধিক চুক্তিতে এমনকি কয়েকজন স্বাক্ষর ব্যক্তির করেছে, নাম প্রকাশ করেছিল, নন কিন্তু ডিসক্লোজার এগুলো নিয়ে যে আসলে এগ্রিমেন্টগুলো বাংলাদেশের রয়েছে বিপরীতে সেগুলো তাদের কাছে যুক্তরাষ্ট্রের সাথে সুস্পষ্ট করা এলএসএ evidence নাই, লজিস্টিক এটাও সাপোর্ট সত্য। এগ্রিমেন্ট, এসিএস এবং আপনার সাইবার ভারতের ডাটা পররাষ্ট্রমন্ত্রী ট্রিটি বলছেন, জাতীয় এবং স্বার্থের সামরিক ইস্যুতে সরঞ্জাম বাংলাদেশের উপর চুক্তিগুলোর গভীরভাবে অর্থ নজর রাখছে দিল্লি, শুধুমাত্র এবং প্রতিরক্ষা তারা খাতে নয়, কিন্তু সুরক্ষিত এগুলা রাখতে প্রয়োজনীয় চীনের দৃষ্টিতে সব এক ধরনের ব্যবস্থা কৌশলগত নিচ্ছে। মিথ্যাচার, কারণ এমনকি চীনের সাথে সালতানাতি বাংলা আগের নামে চুক্তিগুলোতে কোনো বাংলাদেশের সংগঠন নেই অবস্থান বলে ছিল বাংলাদেশ নিরপেক্ষ সরকার এবং জানিয়েছে, এমনকি স্বাধীন। নিশ্চিত কিন্তু করেছে এখন জয়শঙ্কর। সব যুক্তরাষ্ট্রের তবে যেহেতু প্রতিরক্ষা গ্রেটার বাংলাদেশের কাঠামোকে নাম অনুসরণ আবার করার নজরে অর্থ হলো পড়ছে, অনেকে চীনের দেখছেন, সাথে পূর্ববর্তী এটা আসলে যতগুলা কারা? চুক্তি তাদের ছিল, উদ্দেশ্য কি? যতগুলো যে অর্থনৈতিক ভারত সম্পর্ক বাংলাদেশের ছিল, মধ্যে সামরিক আপনার সহযোগিতা লাগানো, ছিল, সবকিছু নাকি প্রকৃতপক্ষে সক্রিয়ভাবে বাংলাদেশকে বাতিল নিয়ে করা বড় কোনো এবং এটা চিন্তা? বিবেচনা করা সেটাও যায় যে বাতিল সাংঘর্ষিক। হয়ে গেছে, আর আজকের দিনে কারণ এসা যুক্তরাষ্ট্রের এই ধরনের শর্তগুলোর চিন্তা মধ্যে রয়েছে আত্মঘাতী চীনের ছাড়া সাথে কিছু সব ধরনের না। সম্পর্ক যে বাতিল যেভাবে করতে নেন, হবে। তার মানে ভারতের সাথে বাংলাদেশ রক্ত আর্মি এবং যুদ্ধে বাংলাদেশ হলে ইন্টেলিজেন্স যে বাকিরা চীনের বসে বসে লজিস্টিক শুধু সাপোর্ট হাততালি ব্যবহার দিবে, করতো রং সেগুলো দেখবে, আলটিমেটলি ক্ষতি যা বাতিল হওয়ার হয়ে গেল। বাংলাদেশের হবে। এটাকে চীন চেয়ে ভারতের দেখবে সামনে আপনার মনে বাংলাদেশ হয় 3 দিনও টিকবে কখনোই না। না, এবং এটার যে প্রতিঘাত প্রযুক্তিতে ভারত আগে গেছে, কতটা তাদের ভয়াবহ যারা হবে মিত্র শক্তি খুব আছে। শীঘ্রই দেখতে তবে পারবে। দক্ষিণ আমাদের এশিয়ার জায়গা ছোট্ট থেকে একটা রাষ্ট্র বাংলাদেশ নিয়ে চীনের আমরা সাথে কথা পাঙ্গা বলবো, নিয়ে কিন্তু রাষ্ট্র ভেতরে পরিচালনা বসে করে কোনো ডক্টর মোহাম্মদ ষড়যন্ত্রকারীরা ইউনূসের মতো যেন কোনো সুৎখোরের ষড়যন্ত্র পক্ষে করতে কথা না বলে। পারে, চীন সরকারকে সবসময় একটা জিনিস অস্থিতিশীল সবসময় করতে মেনে না পারে, চলে, তার বন্ধু নামে রাষ্ট্রগুলোর বেনামে অন্যতম করে শর্ত হিসাবে সংগঠনগুলোর সার্বভৌমত্বের প্রতি প্রতিও শ্রদ্ধা নজর এবং রাখতে ভৌগোলিক হবে। ভালো নিরাপত্তা থাকুন, আসসালামু আলাইকুম। সবসময় গুরুত্ব দিয়ে দেখে, যেটা ইউনূস সরকার নিজের হাতে আমেরিকার কাছে সঁপে দিয়েছে, একদম বিসর্জন দিয়েছে। ফলে বাংলাদেশ এখন শুধুমাত্র ভারত নয়, চীনকেও কৌশলগতভাবে হারিয়ে ফেললো। অন্যদিকে রাশিয়া অবশিষ্ট থাকে, যে বরাবরই ভারতের কৌশলগত অংশীদার মিত্র এবং চীনের ঘনিষ্ঠ মিত্র। তারা কখনোই এমন কোনো রাষ্ট্রের সাথে সম্পর্ক করবে না কিংবা পাশে থাকবে না যারা একই সাথে এই দুই শক্তি অর্থাৎ চীন, রাশিয়া এবং ভারত, এই তিন শক্তির প্রতিপক্ষ মার্কিনীদের হাতে নিজেদের দেশের ভূখণ্ড সঁপে দেয়, মার্কিনীদের ঘাঁটি করার জন্য অনুমতি প্রদান করে। ফলে রাশিয়া ইতিমধ্যে পরমাণু প্রকল্পে ধীরগতি এনে ফেলেছে এবং আপনারা জানেন রাশিয়ার সাথে বাংলাদেশ আওয়ামী লীগের একটা কৌশলগত মিত্রতা রয়েছে সেই 71 সাল থেকেই। তো সেই বন্ধুত্বের একটা জায়গা রাশিয়া এখন অবশিষ্ট রেখেছে। এরপর সামরিক প্রশিক্ষণ হ্রাস করে ফেলেছে রাশিয়া এবং কূটনৈতিক পর্যায়ে বাংলাদেশ বিষয়ে কোনো স্পষ্ট অবস্থান তারা নিচ্ছে না। এক কথায় বাংলাদেশ হয়ে পড়েছে বন্ধুহীন। ভারত, চীন, রাশিয়া তিন পরাশক্তি তাকে কৌশলগত বিশ্বাসঘাতক হিসেবে আখ্যা দিয়েছে, বিবেচনা করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র তো সোনাই সোহাগা পেয়েছে, ভৌগোলিকভাবে চীন ও ভারতের মাঝখানে একটি প্রক্সি কমান্ড পোস্ট করেছে। কিন্তু বাংলাদেশ কি পেয়েছে ভাই? কিছু পেয়েছে? কিচ্ছু পায়নি। পেয়েছে টুকটাক লুক দেখানো কিছু বিষয়, যেগুলো নিয়ে ডক্টর ইউনূস গর্ব করে বলছে অ্যানাদার অ্যাচিভমেন্ট, অ্যানাদার উইন, অ্যানাদার ফক আপ। পেয়েছে কি? কিছু প্রতিশ্রুতি, কিছু করসার, কিছু সফটওয়্যার ও ইন্টেলিজেন্স শেয়ারিং, যার বিনিময়ে হারিয়েছে নিজস্বতা, কৌশলগত স্বাধীনতা এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, আমাদের প্রতিবেশী তিনজন মিত্রের আস্থা এবং ভরসার জায়গাটুকু ধ্বংস করে ফেলেছে। ফলে বাংলাদেশ এখন যে দুঃসময়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে, তার শুধুমাত্র রাজনৈতিকভাবে সীমাবদ্ধ থাকবে না। এটা সামনের দিন হবে অর্থনৈতিক, এরপর হবে ভূরাজনৈতিক, এরপর হবে খাদ্য নিরাপত্তার হুমকি। এক যৌথ সংকটের মধ্যে পড়ে যাবে ভয়াবহ পরিস্থিতিতে। বাংলাদেশে মূল্যস্ফীতি বাড়বে, খাদ্য ঘাটতি দেখা দেবে, আমদানি বিপর্যয় হবে এবং দিন শেষে এক সামাজিক বিপর্যয় নেমে আসবে বাঙালি জাতির কপালে। এখন প্রশ্ন স্বাভাবিকভাবে চলে আসে, এটি কি একটি সরকারের ভুল নাকি একটি পরিকল্পিত পথ, যেখানে বাংলাদেশকে ঠেলে দেওয়া হয়েছে একটা নিঃসঙ্গ বন্ধুহীন এক দেউলিয়া রাষ্ট্রে, যেটা করেছে শান্তির দূত, শান্তির পায়ের আন্তর্জাতিক সুৎখোর মহাজন ডক্টর ইউনূস? দর্শক, আপনাদের কি মনে হয়, এটা কি পরিকল্পিত প্রক্রিয়ার অংশ ছিল, নাকি স্বাভাবিক কোনো পর্যায়ের মাধ্যমে ডক্টর ইউনূস বাংলাদেশকে সঁপে দিল মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এবং তাদের যে তিনটি মিত্র রাষ্ট্র, বন্ধু রাষ্ট্র, তাদের সমর্থন পুরোপুরি হারিয়ে ফেললো? আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ। একটা আলোচনা কিন্তু সবার মধ্যেই, যে আমরা যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাল্টা শুল্ক সুবিধা পাইলাম, কিন্তু তার বিনিময়ে কি দিলাম? এখানে চুক্তিতে আছে যে পুরো এই যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তি হয়েছে, পাল্টা শুল্ক চুক্তি, সেই চুক্তি হচ্ছে ডিসক্লোজ করা যাবে না। এখানেই কিন্তু একটা সন্দেহ ঘনীভূত হচ্ছে। এটা প্রেস সেক্রেটারি শফিকুল আলমও বলেছেন, কিন্তু বলছেন যে এটা এখানে এমন কিছু নেই যা বাংলাদেশের স্বার্থের অনুকূলে, প্রতিকূলে তেমন কিছু নেই। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরও বলছেন যে বাংলাদেশের স্বার্থের প্রতিকূল বা বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো বিষয় এখানে যুক্ত নেই। কিন্তু তারপরেও ওই যে একটা আছে যে একদিকে দিলাম, একদিকে নিলাম, আর একদিক দিয়ে এমন দিলাম যেটা ভারসাম্যহীনতা তৈরি করে। যেমন ভারতের সঙ্গে মনে আছে নিশ্চয়ই, এতগুলো চুক্তি করছে, সবগুলি দেখা যাচ্ছে যে আমরা যত না বেনিফিটেড হচ্ছি, তার চেয়ে বেশি বেনিফিটেড হচ্ছে ভারত। অথচ তিস্তার পানি বন্টন চুক্তি, এটা তো এখন মোটামুটি এইটা আর চিন্তা করারই কোনো বিষয় নেই। তো এই কারণে আজকে দেখলাম যে মুস্তাফিজুর রহমান একটা লেখা লিখছেন প্রথম আলোতে, যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক অনিশ্চয়তা কেটেছে, কিন্তু কি ছাড় দিলাম জানা দরকার। তার মানে বিশেষজ্ঞ যারা, অর্থনীতিবিদ যারা, তারাও কিন্তু জানেন না যে আসলে
আমরা কি কি ছাড় দিলাম। এমনি ভার্বালি আমরা জানি যে 25টা বোয়িং বিমান আমাদেরকে কিনতে হবে। আচ্ছা বুঝলাম, এটা না হয় 15-20 বছর ধরে আমরা কিনলাম একটা একটা করে, কিন্তু আর কি, এটাই কি মানে সামরিক সরঞ্জামও কি কিনতে হবে, পচা গমও কি বেশি দামে কিনতে হবে, আর কি করতে হবে, কতটা ছাড় দিতে হবে, মানে কতটা নাকে খত দিলাম। তাই যদি হয় তাহলে তো আমাদের ওই 35%-এর আগে যেটা ছিল যেখান থেকে কমায় 15% কমানো হলো, তাহলে তো সেটাই ভালো। এই প্রশ্নটা কিন্তু আসতে পারে, যুক্তিটা আসতে পারে। এখন এই পুরো বিষয়টা খোলাসা করতে পারে একমাত্র শেখ বশিরউদ্দিন বাণিজ্য উপদেষ্টা আর ডক্টর খলিলুর রহমান নিরাপত্তা উপদেষ্টা। এই দুজনই তো মূলত আমেরিকার সঙ্গে কথাবার্তা চালাইছে। তারাই জানে যে চুক্তিতে আনডিসক্লোজড আর কি, মানে যেটা প্রকাশ করা যাবে না, অপ্রকাশিত অধ্যায়ে কি কি আছে সেটা আমাদের জানার দরকার। তা নাহলে কিন্তু আমাদের জাতীয় স্বার্থ যদি বিপন্ন হয় তখন কিন্তু আমরা এই যে কথা আসে না, মানে ভারতকে দিল না, ভারতের সাথে এত দহরম মহরম এই অঞ্চলে চীনকে ঠেকানোর জন্য আমেরিকা সবসময় ভারতকে সাথে রাখে, সেই ভারতকে ছাড় দিল না যুক্তরাষ্ট্র, সেখানে বাংলাদেশকে ছাড় দিল কেন, কিসের বিনিময়? তাহলে আমরা এমন কিছু কি দিলাম যে কারণে পাইলাম? এই প্রশ্নগুলো কিন্তু এখন আসছে। এখানে মুস্তাফিজুর রহমান লিখছেন, গত কয়েক মাস ধরে দেশ জুড়ে ব্যবসায়ী, অর্থনীতিবিদ সহ সচেতন মহলে যে উদ্বেগ, উৎকণ্ঠা এবং অনিশ্চয়তা তৈরি হয়েছে সেটি কমেছে। বাংলাদেশি পণ্যে নতুন করে যে পাল্টা শুল্ক নির্ধারণ করা হয়েছে তা আমাদের প্রতিযোগী দেশগুলোর সমান বা কাছাকাছি, যদিও চীনের পাল্টা শুল্ক হার এখনও চূড়ান্ত করেনি ট্রাম্প প্রশাসন। ভারত এবং চীন কিন্তু ফাইনাল হয়নি এখনও, এটা মাথায় রাখা দরকার। তারপরও বাংলাদেশের পণ্যে পাল্টা শুল্ক কমানোর ঘোষণা অনিশ্চয়তা কাটিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের মনে কিছুটা স্বস্তি এনেছে। এতে মার্কিন বাজারে আমাদের রপ্তানি পণ্যের তুলনামূলক প্রতিযোগিতা সক্ষমতা বজায় রাখার সম্ভাবনা তৈরি হয়েছে। এদিকে পাল্টা শুল্ক 15% পয়েন্ট কমেছে। অন্যদিকে আমরা এই শুল্ক কমানোর জন্য কি ছাড় দিয়েছি, অর্থাৎ কোন কোন জায়গায় ছাড় দেওয়া হয়েছে তাও বিবেচনায় নিতে হবে। আমরা দেশটিকে যা যা দিয়েছি তা অর্থনৈতিক মূল্যমান এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা নিরিখে বিচার করতে হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বা এনডিএ থাকায় আমরা এখনো অনেক বিষয়ে পরিষ্কার জানি না। যুক্তরাষ্ট্রের সঙ্গে নন ডিসক্লোজার অর্থাৎ এই এগ্রিমেন্ট যেটা হয়েছে পাল্টা শুল্ক চুক্তি, এটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, অর্থাৎ এটা ডিসক্লোজ করা যাবে না। তবে এখন গোপনীয়তা বজায় রাখার আর কোনো যৌক্তিক কারণ নেই। এটাও মনে রাখতে হবে যে আমরা যা দিতে স্বীকৃত হয়েছি তার অধিকাংশই পরবর্তী নির্বাচিত সরকারকে বাস্তবায়ন করতে হবে। অর্থাৎ আমি এখন সুবিধা নিলাম আমার সুবিধা মতন, কিন্তু এটা তো বাস্তবায়ন যদি করতে হয় পরবর্তী সরকারকে, তখন যদি তারা বেকায়দায় পড়ে তখন তো তারা প্রশ্ন তুলবে যে হাই হাই সর্বনাশ, কি চুক্তি করা গেছে। দেখেন ভারতের সঙ্গে যে চুক্তিগুলি, এটা কি ছিল, মনে হচ্ছিল না যে সরকার পরিবর্তন হলে এগুলি বাতিল? একটাও বাতিল হয়েছে? একটাও বাতিল হয়নি, উল্টা আমাদের উপর আরো চাপ হয়েছে। সেটা কি আমরা ওই যে তৃতীয় দেশ ব্যবহার করতে পারতাম, মানে আর একটা দ্বিতীয় দেশ, মানে বাংলাদেশের বাইরে রপ্তানি পণ্য আমরা স্থলপথে নিয়ে যে আমরা কলকাতা পোর্ট দিয়ে বা ভারতের অন্য পোর্ট দিয়ে আমরা পাঠাতে পারতাম তৃতীয় দেশে, কিন্তু এখন কিন্তু সেটা আমরা পারছি না। তার মানে আগের চুক্তি তো আমরা বাতিল করিনি, উল্টো আমাদের উপর আরো বোঝা চাপানো হলো। তো এই বিষয়টা গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমি এখন হাসতেছি, পরে যাতে এই হাসিটা মলিন না হয়ে যায়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো প্রিয় দর্শক, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ যারা সাথে ছিলেন শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকে ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল নতুন থাকবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।